দেখা যাচ্ছে জান্নাত? জি স্যার। আচ্ছা গুড। দেখো আমরা এখানে সবগুলি নাম লেখছি, এই যে ইপিডিএম একটা আর্মসে কি কি ছিল আর কি সব লিখে ফেলছি। 24টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 24টা মনে হচ্ছে। আচ্ছা দেখি আমার কোন পর্যন্ত পড়ছি, আজকে শেষ করে দেবো। এটার বিষয় অনেক বড় এটা। আসো হ্যাঁ এগুলি পড়ে ফেলছিলাম তাই না, মনে আছে? এই ছবিটা দেখছিলা তোমরা? জি স্যার। আচ্ছা, বা দিকে হলো আইসোলেশন। ওই একজন আইসোলেশন মানে যে আক্রান্ত হয়েছে তাকে আমরা আলাদা করে ফেলছি, দেখছো একটা ওয়াল দেওয়া আছে। এখানে হলো যখন কোন সংক্রামক রোগের লক্ষণ প্রকাশ পাবে তাকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো। আর ওই যে দেখুন একটা কাচের দেয়াল বা একটা ওয়াল আলাদা করা আছে, এখানে একটা হয়তো কাচ আছে। আর কোয়ারেন্টাইন আইসোলেশন কিন্তু রুগী করি, কোয়ারেন্টাইন কিন্তু রুগীকে আইসোলেশন, রুগীকে কোয়ারেন্টাইন করি না। এরা যারা এই রুগীর সংস্পর্শে ছিল, এই যে রুগীটা এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত কেউ বুঝতে পারে নাই। যখন রোগের লক্ষণ প্রকাশ পাইলো আমরা বললাম যে সে রুগী হয়ে গেছে, তাকে আমরা আলাদা করলাম। এই যে রুগী হওয়ার আগে এর সংস্পর্শে যারা ছিল, এত লক্ষণ প্রকাশ পাওয়ার আগে এদের সাথেই ছিল একসাথে, তাই না? একই বাসায় ধরো 10 জন আছে, ওর রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগে ওরা সবাই একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা করছে। যেই মাত্র রোগের লক্ষণ প্রকাশ পাইলো আর বাকি 9 জনের রোগের লক্ষণ প্রকাশ পায় নাই, তখনই আমরা তাকে আলাদা করে ফেলাম, তখন সে রুগী, তাকে বলে আইসোলেশন। আর বাকি 9 জন যারা এর সংস্পর্শে ছিল রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগে, এই 9 জনের এখনো রোগের লক্ষণ প্রকাশ পায় না, হয়তো কারোর প্রকাশ পাইতেও পারে, কারো নাও পাইতে পারে, অ্যাপারেন্টলি হেলদি, আপাত দৃষ্টিতে সুস্থ, ওদেরকে আমরা আলাদা করলাম। এগুলো কোয়ারেন্টাইন। আইসোলেশন হলো একেবারে সম্পূর্ণ আলাদা করা, চিকিৎসা চলছে নিয়ম, মেডিকেল সায়েন্সের নিয়ম মোতাবেক। আর এরা এর রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার মধ্যে একসাথে ছিল, কিন্তু ও যখন রুগী হয়ে গেল তখন ওকে আমরা একা আলাদা করলাম, আর বাকি যারা একসাথে ছিল তাদেরকে আমরা আলাদা করলাম, এটা হলো কোয়ারেন্টাইন। এখন যে রুগী হয়ে গেছে সে কতদিন পর্যন্ত আইসোলেশনে থাকবে? ডিজিজ স্টেজের 5ম স্টেজ পর্যন্ত, 5th স্টেজ পর্যন্ত, ইনকিউবেশন, প্রোডার্মাল, ফেস্টিজিয়াম, এফারভেসেন্স, ডিফেকশন, এই পর্যন্ত। এবং শেষে যখন ফ্রি হয়ে গেল তখন ছেড়ে দেবো। এরা কয়দিন কোয়ারেন্টাইন থাকবে? যে রোগের জন্য এদেরকে কোয়ারেন্টাইন করছি ওই রোগের হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড, যেমন কোভিড এর হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড 14 দিন। 14 দিন পর্যন্ত এদেরকে আলাদা রাখবো। যদি 14 দিনের মধ্যে কারোর লক্ষণ প্রকাশ না পায় বলবো যে চলে যাও, তুমি ফ্রি। 14 দিনের মধ্যে যদি কারোর লক্ষণ প্রকাশ পায় তখন তাকে কি করবো বলতো? 14 দিন কোয়ারেন্টাইনে যারা আছে কোভিড এর জন্য তাদেরকে আমরা 14 দিন কোয়ারেন্টাইন করবো। এখন 14 দিনের মধ্যে তারপর আইসোলেশনে রেখে দেব। রাইট, ভেরি, এটাই আমি জানতে যাচ্ছি। যেই যাদের মধ্যে একজনের তাকে আইসোলেশনে পাঠিয়ে দেব। এইভাবে আমরা কোয়ারেন্টাইন আইসোলেশনের মধ্যে পার্থক্য করি। সার্ভিলেন্স পড়ছিলাম, নোটিফিকেশন পড়ছিলাম, রাইট। আচ্ছা এখন আমাদের টোটাল 82 স্লাইড, তো আমরা এখন আরেকটা স্লাইড অ্যাড করছি, ওটা আজকে পড়বো, নতুন স্লাইডটা। স্টেরিলাইজেশন মানে জীবাণু মুক্তকরণ। এই যে টার্মগুলো এগুলি পরীক্ষায় আসছে কখনো না কখনো, এই জন্য আমরা এই টার্মগুলিকে এখানে নিয়ে আসছি। স্টেরিলাইজেশন হলো রাবে আসছে, নিয়ে নিই, দেখি আর কি আসছে। ঠিক আছে, অসুবিধা নেই। স্টেরিলাইজেশন শব্দের অর্থ হলো জীবাণু মুক্তকরণ। এটা তোমার পড়ছো কি কখনো? স্টেরিলাইজেশন পড়াইছে ক্লাসে কোনো সাবজেক্টে? না স্যার। তোমাদের তো না স্যার। ও তোমাদের তো মাত্র ফার্স্ট ইয়ার।
কোথেকে পারবে? তোমাদের তো মাইক্রোবায়োলজি প্যাথোলজি নাই ফার্স্ট ইয়ারে, তাই না? আচ্ছা না স্যার। আচ্ছা, স্টেরিলাইজেশন মানে রোগ জীবাণু মুক্তকরণ। আমরা বিভিন্ন সময় অপারেশন করি, ইনজেকশন দিই, কোথাও কেটে গেলে কাটা জায়গাটা পরিষ্কার করি, তারপরে আমরা আমাদের ঘর বাড়ি পরিষ্কার করি, জীবাণু মুক্তকরণ করি, এই যে আমরা সাবান দিয়ে হাত ধুই, এখন কোভিড এর সময় এগুলি সব স্টেরিলাইজেশনে পড়ে। Sterilization is the process by which all viable microorganisms, including spores, are killed or eliminated. এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া ভাইবাল মানে সক্ষম, যে রোগ জীবাণুগুলি রোগ উৎপাদন করতে সক্ষম, তাদেরকে সহ তাদের স্পোরগুলি সহ মেরে ফেলি অথবা দূর করে দিই। এলিমিনেট মানে দূর করা। Sterilization is the process by which all viable microorganisms, including spores, are killed or eliminated. কোথায় কোথায় কাজে লাগে? এটা সার্জারিতে, অপারেশন করার সময় যন্ত্রপাতি, কাপড় চোপড়, মাস্ক, গ্লাভস, এগুলি আমরা অ্যাপ্রন, এগুলি স্টেরিলাইজ করি। প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি, আমরা যখন ধরো তোমাকে বললো একটা ইউরিন স্যাম্পল দিতে হবে পরীক্ষার জন্য, তোমার পেটে ব্যথা করতেছে, ইউরিনে জ্বালা পড়া, তুমি যে কোনো একটা কৌটাই করে দিলে কিন্তু হবে না। ল্যাবরেটরিতে গিয়ে বলতে হবে আমি ইউরিন দিব, একটা কৌটা দেন, ওরা একটা স্টেরাইল কৌটা দিবে যেটা রোগ জীবাণু মুক্ত করা আছে, ওটার মধ্যে দিবা। অন্য কৌটায় দিলে, অন্য কৌটা আগের থেকে হয়তো রোগ জীবাণু থাকতে পারে, তোমার ইউরিনে নাই, কিন্তু ওই কৌটার জীবাণু আইসা পড়বে, তখন ভুল হবে যে তোমার বুঝি রোগ আছে, আসলে নাই। এই যে প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজিতে আমরা বিভিন্ন রকম টেস্ট টিউব, কালচার মিডিয়া, রিএজেন্ট, এগুলি ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করি। ফার্মাসিউটিক্যাল, ওষুধ কোম্পানিতে যত ওষুধ আমরা খাই সবগুলি কিন্তু জীবাণু মুক্তকরণ করে দেওয়া হয়। আমরা অ্যান্টিবায়োটিক খাই কেন? রোগ জীবাণুকে মারার জন্য। ওইটার মধ্যে যদি জীবাণু থাকে তাহলে আর কি মারবে? এই জন্য ফার্মাসিউটিক্যালসে, তারপরে স্যালাইন যে দিই আমরা, শিরা, স্যালাইনটা যে ব্যাগে থাকে একেবারে জীবাণু মুক্তকরণ ব্যাগে স্যালাইনটা ভরা হয়, তাহলে তো স্যালাইন দিতে গেলে রক্তের মধ্যে জীবাণু চলে আসবে। পাবলিক হেলথ, জনস্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, আমাদেরকে রোগ মুক্ত রাখার জন্য ভ্যাকসিন, টিকা, সেরাম, এটাও ঠিক এক ধরনের। এগুলি যে বানায় এগুলি কিন্তু স্টেরিলাইজেশন করা হয়। ইন সার্জারি, ইন প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, ইন ফার্মাসিউটিক্যালস মানে ওষুধ কোম্পানি, ইন পাবলিক হেলথ জনস্বাস্থ্যে। স্টেরিলাইজেশনের মূল পদ্ধতি তিনটা: ফিজিক্যাল, কেমিক্যাল, ফিল্ট্রেশন। ফিজিক্যাল, কেমিক্যাল, স্টেরিলাইজেশন অনেক বড় একটা চ্যাপ্টার, প্রায় 3-4 পৃষ্ঠা, কিন্তু আমরা যেহেতু শর্ট নোট, আমরা এত কিছু আর লিখি নাই। আমরা স্টেরিলাইজেশনে আলাদা ক্লাসই নেই, অন্যান্য ডিপার্টমেন্টে স্টেরিলাইজেশন আলাদা একটা পুরো ক্লাস নেই, কিন্তু আমাদের এখানে এত আলোচনা করব না। শর্ট নোট আসলে আমরা এতটুকু দিয়ে দিব, এই 3টা স্লাইড। স্টেরিলাইজেশনকে 3 ভাগে করতে পারি: ফিজিক্যাল, কেমিক্যাল, ফিল্ট্রেশন। তোমাদের শর্ট নোট দিয়ে অ্যান্টিসেপটিক, ওই যে স্টেরিলাইজ করার জন্য আমরা কিছু জিনিসপত্র ব্যবহার করি, অ্যান্টিসেপটিক। এগুলো রাসায়নিক পদার্থ, কেমিক্যালস ইউজ টু ডিসইনফেক্ট লিভিং টিস্যু আর কল্ড অ্যান্টিসেপটিক। জীবন্ত কলা আমাদের শরীরে যখন আমরা ইনজেকশন, মাঝে মাঝে আবার জড় পদার্থও করা হয়, মূলত জীবিত শরীরে। যেমন আমরা যখন কোথাও ইনজেকশন দিই, ইনজেকশন দেওয়ার আগে কি করি? স্পিরিটের তুলাটা ভিজাই, বা স্যাভলন বা ডেটলের তুলাটা ভিজে যে জায়গায় ইনজেকশন দিব ওই জায়গায় ওই চামড়াটা ঘষে পরিষ্কার করি। এই যে লিভিং টিস্যু, চামড়াটা পরিষ্কার করার জন্য আমরা যে রিএজেন্ট ব্যবহার করলাম ওটা বলে অ্যান্টিসেপটিক। তবে সময় সময় এটা তো জীবের মধ্যে জড় পদার্থ পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করি। এন্ড কেমিক্যালস ইউজড টু ডিসইনফেক্ট, ডিসইনফেক্ট মানে রোগ জীবাণু মুক্ত করা লিভিং টিস্যু, জীবন্ত কলা থেকে, আর কল্ড অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক নন টক্সিক, কোনো ক্ষতি করে না, মাইল্ড, খুব কোমল প্রিপারেশন দ্যাট ক্যান বি ইউজড বোথ লিভিং টিস্যু অ্যান্ড ইনএনিমেট, জড় পদার্থ ব্যবহার করা যায়। অ্যান্টিসেপটিক্স আর লেস পাওয়ারফুল দ্যান ডিসইনফেক্টেন্ট। এরপরে যেটা পড়বো আর কি, আমরা এরা একটু এত ক্ষমতাশালী না, বা ডিসইনফেক্টেন্ট যদি বেশি ঘন হইতো চামড়াটা আমরা পড়াই ফেলতো। These are less powerful than disinfectants. Antiseptic are either sidal or static. Sidal মানে কি? রোগ জীবাণুকে মেরে ফেলে, ধ্বংস করে ফেলে, তাকে বলে সাইডাল। কিছু কিছু অ্যান্টিসেপটিক আছে রোগ জীবাণুগুলিকে মেরে ধ্বংস করে ফেলবে। আর স্ট্যাটিক, কিছু কিছু অ্যান্টিসেপটিক আছে রোগ জীবাণুকে মারতে পারবে না, নিষ্ক্রিয় করে দিবে, তাদেরকে কাজ করতে দিবে না, তাকে বলে স্ট্যাটিক। সাইডাল মানে মেরে ফেলা, ধ্বংস করে ফেলা। স্ট্যাটিক মানে মারতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কিন্তু রোগ জীবাণুগুলিকে নিষ্ক্রিয় করে দিবে, তাদের রোগ উৎপাদন ক্ষমতাকে থামিয়ে দিবে। দিস ইজ কল্ড স্ট্যাটিক।
অ্যান্টিসেপটিক আর জেনারেলি ইউজড এক্সটার্নালি অন লিভিং টিস্যু। সাধারণত শরীরের বাইরে রোগ জীবাণু মুক্ত করার জন্য অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়। অপারেশন করার সময় পেট খুললো, পেটের ভিতরে, বুকের ভিতরে বা কেটে গেল, ওইসব জায়গায় না, চামড়ার বাইরে, শরীরের বাইরে রোগ জীবাণু মুক্ত করার জন্য আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার করি। ডিসইনফেকশন, রোগ জীবাণু মুক্তকরণ প্রক্রিয়াকে ইট ইজ দ্য কিলিং অফ ইনফেকশাস এজেন্ট আউটসাইড দ্য বডি by direct exposure to chemical or physical agent. It can refer to the action of antiseptic as well as disinfection. Antiseptic গুলিও ডিসইনফেকশনের জন্য ব্যবহার করা হয়। এই যে বর্তমানে কেমিক্যাল ডিসইনফেক্ট্যান্ট, অ্যান্টিসেপ্টিক গুলি রাসায়নিক পদার্থ যেগুলি রোগ জীবাণু মুক্ত করার জন্য ব্যবহার করা হয়। ডিসইনফেকশন মানে রোগ জীবাণু মুক্ত করা। It is the killing of infectious agent outside the body by direct exposure to chemical or physical agent. It can refer to the action of antiseptic as well as disinfectants. কয় রকম আছে ডিসইনফেকশন? কনকারেন্ট, টার্মিনাল, প্রিকারেন্ট, তিন রকম। কনকারেন্ট মানে it is the application of disinfection measures as soon as possible after the discharge of infectious material from the body of the infected person or after the soiling of articles with such infectious discharge. Concurrent disinfection consists of usually disinfection of urine, feces, vomit, feces মানে মল, ভমিট, কন্টামিনেটেড লিনেন, কাপড়, লিনেন মানে ওই গাউন টাউন, ক্লোজ, কাপড়, হ্যান্ড, ড্রেসিং অ্যাপ্রন। যখন এই কনকারেন্ট মানে কি তাৎক্ষণিক, সাথে সাথে, দেরি করা যাবে না। রোগী যখন মলমূত্র ত্যাগ করে, বমি করে, রোগী কাটা অংশ থেকে রক্ত বের হয়, কাপড় চোপড়ে লাগে, তখন তাৎক্ষণিকভাবে মলমূত্র, বমি বা রক্তের সাথে যে জীবাণুগুলি বেরিয়ে আসছে, দেরি না করে তাৎক্ষণিক তাদেরকে জীবাণু মুক্ত করার প্রক্রিয়াটাকে বলা হয় কনকারেন্ট ডিসইনফেকশন। রোগীর দেহ হইতে নিঃসৃত যে কোনো সিচুয়েশনের সাথে, যদি কোন রোগী, সে সংক্রামক রোগী, তার বমির সাথে মল, মূত্র, রক্ত, সেরাম, পুষ, যে কোনো কিছুর সাথে যদি বেরিয়ে আসে, আসার পর কাপড় চোপড়, ড্রেসিং, যন্ত্রপাতি, হাত ইত্যাদি যদি জীবাণু আক্রান্ত হয়, তাৎক্ষণিকভাবে, দেরি না করে, কনকারেন্ট মানে তাৎক্ষণিক জীবাণু মুক্তকরণকে বলা হয় কনকারেন্ট ইনফেকশন। টার্মিনাল, শেষ, রোগী মরে গেছে, আর তার থেকে সংক্রমণের ভয় নাই, ওই সংক্রমণের কারণে রোগীটা মারা গেছে। যেমন কোভিড এ আক্রান্ত রোগী যদি মারা যায়, সে যেই বিস্তার ছিল, সে যে জিনিসপত্র ব্যবহার করছে, সমস্ত কিছু আমরা এরপরে টার্মিনাল মারি, এরপরে আর কিছু করা লাগবে না, সে তো মরেই গেছে। তখন তার জিনিসপত্র ব্যবহৃত বিস্তার, চাদর, তারপরে সে যেসব জায়গায় বসছে, যেসব জায়গায় খাওয়া দাওয়া করছে, এইসবগুলি জীবাণু মুক্তকরণ করা। It is the application of disinfectant measures after the patient has been moved by death or to a hospital or has ceased to be one source of infection or after other hospital ceased to, এখানে ওয়ানটা হবে, এখানে এই শব্দটা বেশি এসে গেছে। এখানে হলো একটা রোগী মারা গেছে, সুতরাং মারা যাওয়ার পর সে যে সমস্ত বিছনা ব্যবহার করছে, কাপড় চোপড়, জিনিসপত্র, সেগুলিকে আমরা জীবাণু মুক্তকরণ করব। অথবা প্রথমে সে একটা হাসপাতালে ভর্তি হয়েছিল, সংক্রামক ওয়ার্ডে না, সাধারণ ওয়ার্ডে, কিন্তু পরে দেখা গেল সে সংক্রামক রোগে আক্রান্ত হয়ে গেছে, আমরা তাকে তাড়াতাড়ি সংক্রামক ব্যাধি হাসপাতালে ট্রান্সফার করলাম, পাঠাই দিলাম, কিন্তু এখানে সে যে বিছানা ছিল ওই জিনিসগুলো জীবাণু মুক্তকরণ করতে হবে। দিস ইজ কল্ড টার্মিনাল ডিসইনফেকশন। প্রিকারেন্ট বা প্রোফাইলেকটিক, এটা হলো রোগ হয় নাকি কিন্তু যেন না হয়। প্রোফাইলেক্সিস মানে প্রিভেনশন, আগেই, রোগ হওয়ার আগেই আমরা যে জীবাণু মুক্তকরণ করি। ডিসইনফেকশন অফ ওয়াটার বাই ক্লোরিনেশন, পাস্টুরেশন, মিল্ক অ্যান্ড হ্যান্ড ওয়াশিং। যেমন আমরা এখন কি করি, আমাদের কোভিড হয় নাই, তবুও আমরা হাত ধুই যেন না হয়। প্রিকারেন্ট অথবা প্রোফাইলেকটিক, আমাকে বলা হয়েছে যখনই বাইরে থেকে আসবেন কোনো কিছু ধরুন 20 সেকেন্ড করে হাত ধুবেন। আমি কিন্তু রুগী না, কেন হাত ধুবো আমি? কিন্তু আমার যেন রোগটা না আসে, আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলাম। পানি আমরা ব্লিচ ক্লোরিনেশন করি। ওয়াসার পানি, আমরা যে পানি খাই টেপে দেয় বা ক্লোরিনের গন্ধ থাকে, ওয়াসা যখন পানিটা আনে নদী থেকে, তখন সেটা ক্লোরিন সলিউশন দিয়ে সেটাকে জীবাণু মুক্তকরণ করে, জীবাণু থাকুক বা না থাকুক। রোগ হওয়ার আগেই পাস্টুরাইজেশন অফ মিল্ক, দুধকে পাস্টুরাইজ করি, আমরা জানি না রোগ জীবাণু আছে কি নাই, সুতরাং সন্দেহ যখন আছে আমরা আগেই একটা বিশেষ প্রক্রিয়ায়
রোগ থেকে জীবাণুমুক্তকরণ করি খাওয়ার আগে। আমার এখনো রোগ হয়নি, আমি দুধ খাবো, কিন্তু দুধ থেকে যেন আমার রোগ জীবাণু সংক্রমণ না আগে থেকে প্রিভেন্টিভ। আমার এখনো রোগ হয়নি, আমি পানি খাবো, আগেই যেন পানিটা জীবাণুমুক্ত থাকে, আগে থেকেই রোগ হওয়ার আগে যে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেই তাকে বলে প্রিকারেন্ট বা প্রোফাইলেটিক ডিসইনফেকশন। এটা কিন্তু আমরা আগে বলো কোয়েশ্চেন ছিল স্যার। বলো স্যার বলছিলাম স্যার, আমরা এমনি সাধারণভাবে তো স্যার হেক্সিজল বা অন্যান্য ব্যবহার করি, অন্যান্য জিনিসগুলো যেগুলো আমাদের জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে স্যার। কিন্তু আমাদের ইসলামিক রীতি অনুযায়ী একজন মানুষ মারা গেলে স্যার সেখানে বড়ই পাতা ব্যবহার করা হয় স্যার। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি স্যার? বড়ই পাতা ব্যবহারের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি জানতে চাচ্ছিলাম স্যার, একটু বললে। কড়ি পাতা ব্যবহার করার উদ্দেশ্য কি, তাই না? জি স্যার। কড়ি পাতাকে ধরা হয় ন্যাচারাল ডিসইনফেক্টেন্ট, ধরা হয় কড়ি পাতা নিম পাতা মানে ধরা হয় যে এটা বুঝি ন্যাচারাল ডিসইনফেক্টেন্ট, এই জন্য এটাকে আমরা কিন্তু সাইন্টিফিক্যালি আমরা দিই না। বিজ্ঞান সম্মতভাবে আমরা কড়ি পাতা, নিম পাতা, গেন্দা পাতা, আগে যেমন কেটে গেলে কি করতো, গেন্দা পাতা বাইটা আমাদের কাটা জায়গায় দিতাম। বিজ্ঞান সম্মতভাবে কিন্তু আমরা কড়ি পাতা, নিম পাতা বা গেন্দা পাতা ব্যবহার করি না, নট সাইন্টিফিক। এটা হলো একটা ট্রেন্ড, ওই যে কালচারাল রীতি প্রথা অনুযায়ী চলে আসছে। আচ্ছা কড়ি পাতা দিই বা কর্পূর দিই, কর্পূর দেখছো তোমরা, কর্পূর দিই আমরা, এগুলি হলো কালচারাল পার্সপেক্টিভে চলে আসছে, ঠিক আছে আমাদের, কিন্তু সাইন্টিফিক্যালি এগুলি কিন্তু গ্রহণযোগ্য না। সাইন্টিফিক্যালি আমাদের হিবিসল, হেক্সাসল বা ডিসইনফেক্ট্যান্ট গুলি যেগুলি আমরা মানে বিজ্ঞানসম্মতভাবে গ্রহণযোগ্য ওগুলি আমরা ব্যবহার করি। তুমি বলছো যে এটা করা যায়, কিন্তু দিস ইজ কালচারাল বা এটা হলো একটা রীতিগত প্রথা চলে আসছে, কিন্তু এটা এখানে বিজ্ঞান কিন্তু আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো না, কারণ আমরা জানি না। ওরা মনে করে এটা ন্যাচারাল ডিসইনফেক্ট্যান্ট হিসাবে কাজ করে। আচ্ছা আসো এরপরে এই যে এটা তোমরা পাইছো, স্লাইডটা দেখো তো। জি স্যার। এটা কিন্তু আমরা আগে আলোচনা করি নাই, বুঝছিলাম না। তিনটা শব্দ যদি আলাদাভাবে আসে তাহলে যেই কলামে যেটা আছে ওই কথাগুলি লিখে দিয়ে আসবা। ধরো প্রশ্ন রাইট শর্ট নোট অন কন্ট্রোল, খালি কন্ট্রোল, কন্ট্রোলের কলামে যা যা আসে দিয়ে আসবা, অথবা এলিমিনেশন বা যেটা যদি, আর যদি কম্পেয়ার করতে বলে দুইটা করলে দুইটা দিবা, তিনটা করলে তিনটা দিবা। আমরা এমন ভাবে নিয়ে আসছি যেন তিনটাই কভার করে। এখন দেখো কন্ট্রোল, এলিমিনেশন, ইরাডিকেশন। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে আনা, এলিমিনেশন মানে দূর করা, ইরাডিকেশন মানে উৎখাত করা। উৎখাত করা মানে কি? উৎখাত শব্দটা শুনছো বাংলায়? কঠিন বাংলা, উৎখাত, উচ্ছেদ, উচ্ছেদ শুনছো? জি স্যার। কই শুনছো বলো তো? স্যার বিতাড়িত করা টাইপের। ইয়েস, ঠিকই আছে। এই যে খবর দেখো, বাংলা টেলিভিশনে খবর দেখো, ওই যে নদীর পারে উচ্ছেদ অভিযান চালায়, দেখছো? জি স্যার। একেবারে ট্রাক্টর নিয়ে রেলের জমি বা বিয়ের জমিতে অবৈধ দখল ভাঙিয়ে উচ্ছেদ করে বা উৎখাত করে। ইরাডিকেশন, এটি হলো ইরাডিকেশন, একেবারে সমূলে উৎপাটন, একেবারে ভাঙিয়ে চুয়ে শেষ করে যেন আর দ্বিতীয়বার, দিস ইজ কল্ড ইরাডিকেশন, উচ্ছেদ। কোন রোগ যেন আর জীবনে না হয়, এই পৃথিবী থেকে দূর করে দেওয়া, দ্যাট ইজ কল্ড ইরাডিকেশন। তাহলে এখন আমরা পড়তেছি কন্ট্রোল। রোগ আছে কিন্তু রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যেমন এটা ছড়ায় যায়, মহামারী রূপ ধারণ না করে। এখন আমরা তিনটা জিনিস সম্পর্কে একটু ব্যাখ্যা দিতেছি। তিনটা কিন্তু আলাদাভাবে আসতে পারে। যদি আলাদাভাবে কন্ট্রোল আসে, তোমরা কন্ট্রোলের লাইনে যে চারটা পয়েন্ট আছে দিয়ে দেবা সুন্দর করে, যেটাই আসে আলাদা আলাদাভাবে, অথবা একত্রে আসলে কম্পেয়ার করে দিবা। এখন আসলে কন্ট্রোল কাকে বলে? রিডিউসিং নাম্বার অফ নিউ ইনফেকশনস or reduction of incidence to a manageable level until it is no longer a major public health problem. Incidence মানে নতুন রোগের আক্রমণ। রোগ আছে, রোগটা দূর করতে পারবো না, কিন্তু আমরা এমন ব্যবস্থা নিব রোগের আক্রমণটাকে কমায় এমন অবস্থা নিয়ে আসবো যেটা কিনা যেন একটা জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয়, অর্থাৎ রোগের বিস্তারটা যেন না হইতে পারে। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে রাখা। যেমন আমরা কি করছি, ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম,
ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। ম্যালেরিয়া আছে, ম্যালেরিয়াকে আমরা এখনো ইলিমিনেট বা ইরাডিকেট করতে পারতেছি না। ম্যালেরিয়া কোথায় আছে বাংলাদেশের? পার্বত্য চট্টগ্রামে। ভেরি গুড, পার্বত্য চট্টগ্রাম হিল ট্র্যাক্সে আছে। এখন এটাকে আমরা দূর করতে পারতেছি না, কিন্তু এন্ডেমিক, এটাকে থাকবে। কিন্তু আমরা যদি এটাকে নিয়ন্ত্রণে না রাখি, কন্ট্রোলে না রাখি, তাহলে ওরা করবে কি, পার্বত্য চট্টগ্রাম থেকে চট্টগ্রামে ছড়াবে, চট্টগ্রাম থেকে কুমিল্লা ছড়াবে, কুমিল্লা থেকে নোয়াখালী যাবে, ঢাকা আসবে, মহামারী আকার ধারণ করবে, প্যান্ডেমিক হয়ে যেতে পারে। এই জন্য কন্ট্রোল হলো রিডিউসিং দ্য নাম্বার অফ নিউ ইনফেকশন, নতুন রুগী যেন না হয়, রুগী যা থাকার আছে, or reduction of incidence to a manageable level unit, আমাদের আওতার মধ্যে রাখতে হবে, কমায় টমায়, until it is no longer a major public health problem, এটা যেন জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয়। এখন ম্যালেরিয়াটা আমাদের জন্য হুমকি না, আমরা এটা এক জায়গায় সীমাবদ্ধ রাখছি, পার্বত্য চট্টগ্রামে, ওইখান থেকে দূর করতে পারবো না, কারণ ওইখানে বন জঙ্গল গাছপালা পরিবেশটা এমন, মশার বংশ বিস্তারে অত্যন্ত সহায়ক। এখন মশা দূর করতে গেলে সমস্ত পার্বত্য চট্টগ্রামে গাছপালা কাইটা কুইটা, কিন্তু এটা সম্ভব না, প্রাকৃতিক বিপর্যয় হবে। এই জন্য আমরা ম্যালেরিয়াটাকে সীমাবদ্ধ রাখলাম, যেন এটা বিস্তার লাভ না করে, হুমকি না হয়। আর ইলিমিনেশন, এটা সংজ্ঞাটা বললাম কন্ট্রোলের। ইলিমিনেশনের সংজ্ঞা কি? স্টপিং দ্য ট্রান্সমিশন অফ ডিজিজ ইন এ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া অফ কান্ট্রি বাট নট ওয়ার্ল্ড ওয়াইড। রোগ যে মানুষ সংক্রমণ হচ্ছে, কিন্তু সংক্রমণটা যেন দেশের বাইরে না যায়, এটাকে বলে এলিমিনেশন। যেমন আমাদের দেশে পোলিও মাইলাইটিস ছিল, আমরা পোলিও মাইলাইটিসকে কিন্তু এখন নিয়ন্ত্রণে নিয়ে আসছে, এলিমিনেট করে ফেলছি। এখন আমাদের পোলিও মাইলাইটিস আসলে নাই, কিন্তু তবুও আমরা পোলিও এলিমিনেট করছি, ইরাডিকেট বলতে পারতেছি না, কারণ ভারতে পোলিও মাইলাইটিস আছে। যে কোনো সময় ভারত বাংলাদেশের সীমানা খুব একই সীমানা, ভারত থেকে যে কোনো সময় চলে আসতে পারে। এই জন্য আমরা ওটাকে এলিমিনেট করছি, কিন্তু এখন ইরাডিকেট করি না। এলিমিনেশন স্টপিং ট্রান্সমিশন, সংক্রমণটা, আমাদের রোগের সংক্রমণটাকে থামিয়ে দিলাম, তাকে কিন্তু বাড়তে দিলাম না, যেন এটা দেশ ছেড়ে অন্য দেশে না যায়। এটাকে বলে ইলিমিনেশন। ইরাডিকেশন, পার্মানেন্ট রিডাকশন অফ এ ডিজিজ টু জিরো কেসেস ওয়ার্ল্ড ওয়াইড। কোন একটা রোগকে পৃথিবী থেকে একেবারে এমন ভাবে উচ্ছেদ করবো যে পৃথিবীতে জিরো, ওই রোগটা আর নাই, উচ্ছেদ করে দিলাম, একেবারে পৃথিবীর থেকে সমূলে উৎপাটন, গোড়া সহ উঠে ফেলে দিচ্ছে। দিস ইজ কল্ড ইরাডিকেশন। 2 নম্বর পয়েন্ট, কন্ট্রোল আমরা কিভাবে অর্জন করবো? কন্ট্রোল করতে হলে আমাদের কি করতে হবে? এই যে আমরা সংজ্ঞাটা বললাম, নতুন রোগী না হয়, জনস্বাস্থ্য হুমকি না হয়, এগুলি কিভাবে করতে হবে? অ্যাচিভ থ্রু ভ্যাকসিনস, টিকার মাধ্যমে, মেডিকেশন, ওষুধের মাধ্যমে, কন্ট্যাক্ট আইসোলেশন, আলাদা করার মাধ্যমে, or আদার পাবলিক হেলথ ইন্টারভেনশন, অথবা অন্যান্য কোনো যদি ব্যবস্থা থাকে। কন্ট্রোলটা করতে হলে ইট ইজ অ্যাচিভ থ্রু ভ্যাকসিনেশন, টিকা দিয়ে করি, মেডিকেশন, ওষুধ খাওয়াই করতে পারি। যেমন আমরা যারা এখন, যদি আমরা কেউ ঢাকা থেকে, যারা আমরা পার্বত্য চট্টগ্রামের অধিবাসী না, মনে করলাম আচ্ছা বান্দরবান খাগড়াছড়ি বেড়াইতে যাবো, তাহলে আমরা করি কি, আগে ম্যালেরিয়া একটা প্রোফাইলেকটিক ডোজ দিয়ে দিই, যেন ওইখানে গেলে ম্যালেরিয়া আক্রান্ত না হয়। এইভাবে কন্ট্রোল মেজারটা আমরা করবো। যে মেডিকেশন, ভ্যাকসিন, আমরা কোন একটা সংক্রামক রোগের এলাকায় যাব, ওইখানে আমাদের জন্য লোকটা আগে টিকা নিয়ে যাব। কন্ট্যাক্ট আইসোলেশন, ওইখানে গিয়ে যারা সংস্পর্শে আসে তাদেরকে আলাদা করে ফেলবো, অথবা যদি অন্য কোনো ব্যবস্থা থাকে। তাহলে আইসোলেশনের সংজ্ঞা বললাম, আইসোলেশন না, কন্ট্রোলের সংজ্ঞা বললাম। কন্ট্রোল কিভাবে অর্জন করবো? থ্রু ভ্যাকসিন, থ্রু মেডিকেশন, ভ্যাকসিন মানে টিকা, মেডিকেশন মানে ঔষধ, কন্ট্যাক্ট আইসোলেশন আলাদা করা, অথবা আদার পাবলিক হেলথ ইন্টারভেনশন। এলিমিনেশন কিভাবে করতে পারি? অ্যাচিভ থ্রু ভ্যাকসিনেশন, এটাকে আমরা টিকার মাধ্যমে অর্জন করতে পারি। আর ইরাডিকেশন কিভাবে করতে পারি? অ্যাচিভ থ্রু সার্ভিলেন্স এন্ড কন্টেইনমেন্ট। ওই যে সার্ভিলেন্স আমরা আগে পড়ছি, সার্বক্ষণিক আমরা একটা নজরদারি রাখবো, যেই কেউ আক্রান্ত হবে তাকে আলাদা করবো, তাকে চিকিৎসা দেবে। এইভাবে করতে 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 এক সময় দেখবো ওই রোগটা এই পৃথিবী থেকে উচ্ছেদ হয়ে গেছে। দিস ইজ ইরাডিকেশন। ইরাডিকেশন অর্জন করবো সার্ভিলেন্স এবং কন্টেইনমেন্ট। ইলিমিনেশন অর্জন করবো থ্রু ভ্যাকসিনেশন। কন্ট্রোল অর্জন করতে হলে অনেক কিছু লাগবে, ভ্যাকসিনেশন, মেডিকেশন, কন্ট্যাক্ট আইসোলেশন, আদার পাবলিক হেলথ ইন্টারভেনশন। আচ্ছা, 3 নম্বর, control is the first step towards the disease elimination in disease control. যদি আমরা রোগ ইলিমিনেশন করতে গেলে প্রথম ধাপ হলো রোগটাকে কন্ট্রোল করতে হবে। ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ডিজিজ এলিমিনেশন, পরের ধাপের আগের ধাপ হলো কন্ট্রোল। ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ডিজিজ এলিমিনেশন ইন ডিজিজ কন্ট্রোল, রোগ উচ্ছেদ করতে হলে
ইলিমিনেট রোগ দূর করতে গেলে ইলিমিনেশন যদি করতে চাই আগে কন্ট্রোল করতে হবে। আগে আমরা ইলিমিনেশন যেতে পারবো না, কিন্তু আগে রোগটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, ভ্যাকসিন দিব, মেডিকেশন দিব, আইসোলেট করবো কোয়েটরে, তারপর দেখবো যে আমরা ইলিমিনেশন যাবো। তাহলে ইলিমিনেশন আগের ধাপ কন্ট্রোল। কন্ট্রোল ইলিমিনেশন অর্জন করতে গেলে আগে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ডিজিজ এলিমিনেশন। ইলিমিনেশন আগের ধাপ হলো কন্ট্রোল। আর এলিমিনেশন কি? ফলোড বাই ডিজিজ কন্ট্রোল। ফলোড মানে কি? আগে কন্ট্রোল করবো, পরে এলিমিনেশন আসবে। তাহলে মানে কথাটা কেমন হলো? কন্ট্রোল হলো এলিমিনেশনের পূর্ব ধাপ, এলিমিনেশন হলো কন্ট্রোলের পরের ধাপ। ইরাডিকেশন, কমপ্লিট এক্সটিংশন অফ এ ডিজিজ এন্ড স্ট্যাম্পিং আউট অফ ইটস কজ পারমানেন্ট। স্ট্যাম্পিং আউট মানে কি? সমূলে উৎপাটন করা। একটা গাছ তুমি কাটলে কিন্তু আবার হইতে পারে, গোড়াটা যদি মাটির নিচে থেকে যায়, যদি কাটো আবার হবে, কিন্তু যদি একেবারে গোড়া সব মাটি থেকে টাইনা উঠে ফেলো তাহলে আর হবে না। এই যে গোড়া সব মাটি দেখে উঠাই ফেলা, দিস ইজ কল্ড ইরাডিকেশন। আর যেন ওই গাছটা না হয়, আর যেন এই রোগটা এই পৃথিবীতে না থাকে, দিস ইজ ইরাডিকেশন। কমপ্লিট এক্সটিংশন, সম্পূর্ণ বিলুপ্ত করা হবে ডিজিজ একটা রোগের, এন্ড স্ট্যাম্পিং আউট, সমূলে উৎপাটন করা, আউট অফ ইটস কজ পার্মানেন্টলি। এই রোগের কারণটাকে পৃথিবী থেকে সমূলে উৎপাদন করা, তাকে বলা হয় ইরাডিকেশন। একটা রোগের নাম বলো, কে পারবে যেটা পৃথিবী থেকে আমরা সম্পূর্ণ উৎপাদন করছি, এই রোগটা পৃথিবীতে নাই, অথচ এক সময় পৃথিবীতে মৃত্যুর 1 নম্বর কারণ, পাবলিক হেলথ ডেথ, জনগণের মৃত্যুর 1 নম্বর কারণ ছিল এই রোগটা, কিন্তু আমরা এই রোগটাকে ইরাডিকেট করছি। কি রোগ? কে পারবে? মানে একেবারে কি মানে পৃথিবী থেকে ওই রোগ হয় এরকম? হ্যাঁ, জলবসন্ত। এক সময় এই রোগটা পৃথিবীতে মৃত্যুর কারণ ছিল। এই রোগ হওয়া মানে ওখান থেকে বাঁচার উপায় ছিল, আমরা ভ্যাকসিন দিচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু যে আক্রান্ত হয়ে গেছে সে হয় সে তার চেহারা বিকৃত হয়ে গেছে অথবা সে মারা গেছে। খুব একটা খারাপ রোগ ছিল, যেটার জন্য আমরা খুব বিপদে ছিলাম 30, 40, 50 বছর, 78 আগ পর্যন্ত এই রোগটাকে নিয়ে আমরা বহুত বিচলিত ছিলাম। কিন্তু আমরা ব্যবস্থা নিতে নিতে যে রোগটা এখন পৃথিবীতে কোথাও নাই, ইরাডিকেট হয়ে গেছে। একটাই রোগ এই পর্যন্ত, কি এটা? অনলি ডিজিজ, জলবসন্ত। আর একটু আগাও, কাছাই গেছো, গুটি বসন্ত স্যার। গুটি বসন্ত। গুটি বসন্ত, স্মল পক্স। জল বসন্ত, চিকেন পক্স কিন্তু এখনো আছে। চিকেন পক্স হয় একটা সিজনের চিকেন পক্স, কিন্তু ইট ইজ গুটি বসন্ত, যেটাকে বলে স্মল পক্স। 1978-এ পৃথিবীতে শেষ গুটি বসন্ত ছিল। 78 সালে পরে গুটি বসন্ত উৎখাত হয়ে গেছে, স্মল পক্স। গুটি বসন্ত কিন্তু পৃথিবীতে নাই কোথাও, কিন্তু এটার ভাইরাসটাকে আমরা রেখে দিচ্ছি আমেরিকার আটলান্টার সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। এখানে একটা বিশেষ রুমে খুব সাবধানে, কেন আবার ছড়াই পড়ছে। কেন রাখছে এটার ভাইরাসটা বলতো? কি উদ্দেশ্য রাখছে? পৃথিবীতে নাই, এটা আমেরিকার আটলান্টার সিডিসি ল্যাবের একটা কক্ষে। কেন রাখছে, উদ্দেশ্য কি কেউ বলতে পারবা? স্যার পরবর্তীতে নতুন কোন এই ধরনের ভাইরাস আসলে যাতে ওর সাথে মিল করে কোনো কিছু করতে পারে স্যার, বা ভ্যাকসিন আবিষ্কার করতে পারে। কারণ পরবর্তীতে যদি এই রোগের প্রাদুর্ভাব হয় অথবা এই ধরনের কোন রোগ আসে যে একই যেন ভ্যাকসিন তৈরি করতে হবে, তখন ওই যে জীবাণুর সাথে সাথে আমরা ভ্যাকসিন তৈরি করে দিতে পারবো। ঠিক আছে? এটা আমরা রাখছি কেন? তাহলে কেন রাখছে? ভ্যাকসিন তৈরি করার জন্য। ধরো হঠাৎ করে বলা যায় না, কোনো কারণে এটাকে বলে রি ইমার্জিং ডিজিজ। এটাকে বলে রি ইমার্জিং। আমরা পড়বো ডিজিজ কত রকম, একটা স্লাইড রাখছি আমি পরে। মানে একটা রোগ এক সময় ছিল, অনেক মৃত্যুর কারণ ছিল, তারপরে 30, 40, 50 বছর রোগটা নাই, কারণ পরিবেশ তার প্রতিকূলে চলে গেছে, সে নিশ্চিন্ন হয়ে গেছে। আবার 50 বছর পর যখন পরিবেশটা তার অনুকূলে আসবে, নতুন রূপে আবির্ভাব হইতে পারে, তাকে বলে রি ইমার্জিং ডিজিজ, পুনরায় আবির্ভূত রোগ। রোগ অনেকভাবে ভাগ করা, একটা ইমার্জিং, রি ইমার্জিং। ইমার্জিং হলো যে রোগটা পৃথিবীতে জীবনে কখনো হয় নাই, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যে রোগ কখনো হয় নাই, প্রথম দেখা যায়, তাকে বলে ইমার্জিং ডিজিজ, নব আবির্ভূত রোগ। রি ইমার্জিং পৃথিবীর আদিকালে ছিল, মাঝখানে 50-100 বছর ছিল না, নতুন করে আসলো, রি ইমার্জিং। এখন ধরো স্মল পক্স, কোনো কারণে যদি আবার 50-100 বছর পর আবার কোনো কারণে পরিবেশ তার পক্ষে আসে, কোনো সুপ্ত অবস্থা থেকে দেখা দেয়, সাথে সাথে আমাদের তো টিকা তৈরি করতে হবে এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য।
তখন আমরা টিকা তৈরি করতে গেলে তো ওই ওই জীবাণুটা লাগবে, এই জন্য জীবাণুটা আমরা রেখে দিচ্ছি খুব সাবধানতার সাথে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, পয়েন্ট 4, লাস্ট পয়েন্ট। এই জন্য কোন রোগ এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেও আমরা জীবাণুটাকে খুব সাবধানতার সাথে সংগ্রহ করে রাখি। কেন হঠাৎ করে যদি রি-ইমার্জ করে, পুনরায় যদি ওই রোগের আবির্ভাব এরকম হয়, অনেক রোগ 100 বছর আগে ছিল এখন দেখা দিচ্ছে, বা 50 বছর আগে ছিল চলে গেছে কেন? আমরা তাকে ইরাডিকেট করে ফেলছি, পরিবেশটা তার এগেস্টে নিয়ে গেছি। কিন্তু আমরা 50-60 বছর আমরা মনে করছি এই রোগ তো আর আসবে না, আমরা অন্য রোগের প্রতি যত্ন খেয়াল করতেছি, নতুন নতুন রোগ, হঠাৎ করে দেখা গেলো পরিবেশ তার পক্ষে এসে গেছে, সুপ্ত আবার সে চলে আসে, রি-ইমার্জিং, সাথে সাথে যেন আমরা তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এই জন্য ওই জীবাণুটা আমরা রেখে দিই সতর্কতার সাথে, খুব সাবধানতার সাথে, সাথে সাথে আমরা ভ্যাকসিন তৈরি করি এবং রোগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। পয়েন্ট 4, ওই যে কর্মসূচি কি কি আছে, ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল, কিন্তু এলিমিনেশনে কোনো প্রোগ্রাম নাই। আর ইরেডিকেশন, স্মল পক্স ইরেডিকেট হয়ে গেছে। তো আমাদের এখানে 3টা জিনিস যদি কম্পেয়ার করতে বলে টেবিল দিবা, যদি বলে কন্ট্রোল বলতে কন্ট্রোলের 4টা পয়েন্ট, বা যেটা বলে 4টা পয়েন্ট আলাদাভাবে লিখে দেবে। হার্ড ইমিউনিটি আমরা কিন্তু আগে পড়ি নাই, পড়ছি? তোমরা পাইছো না এটা? জি স্যার, পেয়েছি, শিটে আছে। এখন শুনো, আমি বলতেছি, এটা কিন্তু এখনকার জন্য প্রযোজ্য। আমরা এখন কোভিড-19 এর হার্ড ইমিউনিটির কথা চিন্তা করতেছি। হার্ড ইমিউনিটি যখন কোন একটা রোগকে আমরা আটকাইতে পারতেছি না, কত কিছু চেষ্টা করতেছি ভ্যাকসিন থেকে, এখন যদি এতে এই জন্য আমি দেখতেছি, মানে আমরা শুরু করবো যে অন্তত 18 জন আসতে শুরু করতে পারি, 12 জন আসছে, নাহলে এখানে এখন যেটা পড়বো হার্ড ইমিউনিটি, এটা তো নতুন, আগে পড়ি নাই। এরপর এগুলো আমাদের পড়া আছে, দ্রুত শেষ করে ফেলবো। এই হার্ড ইমিউনিটি একটু সময় লাগবে, কারণ এখন হার্ড ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট। আমরা কোভিড-19 আশা এখন মানে আশা করছি হার্ড ইমিউনিটি দিয়ে যদি আমরা প্রোটেকশন পাই, এই জন্য হার্ড ইমিউনিটি একটু সবাই থাকা লাগবে। কন্ট্রোল, এলিমিনেশন, ইরাডিকেশন, বুঝতে পারছো তো তোমরা যারা ছিলা? জি স্যার। এগুলি বিভিন্ন সময়। হ্যাঁ, বলো বলো। বাংলাদেশ এখন স্যার হার্ড ইমিউনিটির মধ্যে যাচ্ছে না স্যার? এখন এইটি চিন্তা করতেছি আমরা, বাংলাদেশে কোভিড এর হার্ড ইমিউনিটি অপেক্ষা আছে, এই জন্য ছেড়ে দিচ্ছি যে যা লোকজন ঘুরে ফিরা আক্রান্ত হোক, আক্রান্ত হইতে হইতে যারা একটা জনগোষ্ঠীতে, সাধারণত বলা হয় একটা জনগোষ্ঠীতে যদি এখানে আমরা স্পেসিফিক বলে কথা আছে যে একটা জনগোষ্ঠী যদি 85% লোক রোগে আক্রান্ত হয়, হইলে পরে রোগ নিজের মধ্যে ইমিউনিটি তৈরি হয়, বাকি 15% এর আর ইমিউনিটি লাগে না, তারা দলের মধ্যে ঢুকে যায়, তারা ওই দলের মধ্যে ঢুকে পড়ে, বুঝছো না? তারা যদি আক্রান্ত না হয় বা তাদেরকে যদি ভ্যাকসিন না দেওয়া হয়, ওই যে 100 জনের মধ্যে 85 জনকে যদি ভ্যাকসিন দিয়ে বা রোগে আক্রান্ত হয়ে ইমিউনিটি তৈরি হয়, বাকি 15 জনের না নিলেও সারবে। এটা স্যার হার্ড ইমিউনিটিতে তো স্যার অপকারিতাও মনে হয় অনেক আছে স্যার, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো প্রথম থেকে হার্ড ইমিউনিটির কথা চিন্তা করেছিল, কিন্তু তাদের তো বিশাল ক্ষতি হয়ে গেছে স্যার। হ্যাঁ, কিন্তু পরে দেখছে যে এটা কারণ আছে। কোভিড-19 এ হার্ড ইমিউনিটি হবে কিনা বলা মুশকিল, কারণ ভাইরাসটা তার চরিত্র পরিবর্তন করতেছে, ক্যারেক্টার বদলে ফেলতেছে, এক এক দেশে গিয়ে এক এক রকম চরিত্র রূপ ধারণ করতেছে, এবং অনেকগুলো প্রায় 28টা স্ট্রেন হয়ে গেছে। এখন একটা স্ট্রেনের এগেইনস্টে বা একটা প্রজাতির এগেইনস্টে হার্ড ইমিউনিটি হইলো, আরেকটা প্রজাতি এসে আক্রমণ করবে, মানে যেহেতু চরিত্র পরিবর্তন করে, এক চরিত্রের এগেইনস্টে আমরা হার্ড ইমিউনিটি করলাম, আরেক চরিত্র এসে তখন ঢুকে পড়লো, তখন তো আগেরটা কাজে লাগবে না। এই জন্য হার্ড ইমিউনিটি কতটুকু কার্যকরী হবে আমাদের কোভিডের বেলায় এটা বলা খুব মুশকিল। জি স্যার, বুঝলাম স্যার। যদি এটা চরিত্র পরিবর্তন, এটা তো খুব দুষ্ট খারাপ ভাইরাস, ক্যারেক্টার চেঞ্জ করে ফেলতেছে, তার জেনেটিক মিউটেশন করে করে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলতেছে। সুতরাং যখনই ক্যারেক্টার চেঞ্জ করবে, তখনই যেটা এগেইনস্টে আমরা হার্ড ইমিউনিটি হয়েছিল ওইটা আর কাজ করবে না। এই জন্য হার্ড ইমিউনিটি দিয়ে কতটুকু কাজ হবে আমরা বুঝতেছি না।
14 জন আসছে, আর কি কয়েকজন আসুক, কারণ এটা নতুন টপিক। আর হার্ড ইমিউনিটি পরে যেগুলি আছে ওগুলি আমরা দ্রুত পড়ে ফেলবো, ওগুলি আমরা পড়ছি তো তোমরাও পড়ছো। আচ্ছা, যে হাসান, আমি যে সব অ্যাসাইনমেন্টে কোশ্চেন পাইছো তো সবাই না? আচ্ছা ঠিক আছে, না পাইলে বললো, আমার তো অনেক সময় মনে থাকে না, অনেক সারা সপ্তাহে অনেক ব্যাচের ক্লাস নেই তো কাকে কি পাঠাইলাম কাকে কি ভুলে যাই, একটু মনে করাই দিও মাঝে মাঝে, স্যার এটা বাকি আছে বা কিছু। মানে ক্লাসরুম হলে জিজ্ঞেস করে করে ঠিক করে ফেলি। ধরো সপ্তাহে 3 দিন দেখা হয়, কিন্তু বাসায় তো ভুলেও যাই, মনে থাকে না, এমনিও বুড়া হয়ে গেছি, ভুলে যাই অনেক কিছু। চোদ্দ জন আসছে, আমরা হার্ড ইমিউনিটিটার দিকে যাই। 15 জন হয়ে গেছে মনে হয়, হ্যাঁ 15 জন হয়ে গেছে। সূচনা কারেন্ট চলে গেছে, ও কোথায় থাকে কই? হ্যাঁ ঠিক আছে, আমরা এখন স্লাইডে যাচ্ছি, তোমরা দেখো। এই যে দেখা যাচ্ছে হার্ড ইমিউনিটি। জি স্যার। এটা কয় রং করছি আমরা, কয় ধরনের রং করছি? 3 ধরনের রং। প্রথমটা কি রং দেখি, রং চিনো কিনা? স্যার স্কাই কালার বা নীল। দ্বিতীয়টা বলো এবার দেখি, এইবার। স্যার এটা হচ্ছে হালকা সবুজ। সবচেয়ে নিচে একটা স্যার এটা জলপাই কালার। জলপাই কালার একটু ডার্ক হয় না? এটা এটা জলপাই, যেটা মানে পুরান জলপাই আর কি। হ্যাঁ জি স্যার। জলপাইটা বাসায় থাকতে থাকতে একটু অনেক পুরান হয়ে গেছে, তখন এই ইচ্ছে আর কি। আর নিচে কলা পাতার কালার স্যার, এটা কলা পাতার কালার। আচ্ছা, কলা পাতা কালার। নিচেরটা স্যার বেগুনি। ভায়োলেট। হ্যাঁ আচ্ছা শুনো, এই তোমরা প্রথমটা সোজা, তিনটাই মনে রাখতে পারো, যেটা যার যেটা পছন্দ। তো প্রথমটা একটু সোজা। হার্ড ইমিউনিটি কি, প্রথম আর দ্বিতীয় দুইটা ডেফিনেশন। 3 নম্বরটা একটু ব্যাখ্যা দিচ্ছে আর কি। তাহলে আমরা কয়জন আসছি? 17 জন আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ওয়ালাইকুম আসসালাম। ওর ইয়াটা মানে ভয়েসটা ভালো পরিষ্কার আসতেছে না। হ্যাঁ আচ্ছা দেখো, এই শুরু করলাম হার্ড ইমিউনিটি। বলবো স্যার স্লাইডটা মানে একটু ছোট করেন, অনেক বেশি বড় হয়ে গেছে। ও এই শুনো, এএফএমআর যদি কেউ আইসা থাকো, ওয়ালাইকুম আসসালাম, আইসা থাকলে চুপচাপ বসে থাকো। আমরা এএফএমআর ক্লাস কিন্তু আমাদের 12টায় আর ফোর্সেসে হয়তো ক্লাস আছে, তো ওদের মাইক্রোবায়োলজি ক্লাস নেই ওদের। এই শুনো, ওয়ালাইকুম আসসালাম, যে আসতো খুব ভালো কথা। যদি শুনতে চাও চুপচাপ বসে বসে শোনো আমাদের সাথে, হ্যাঁ কোনো আপত্তি নাই। আর যদি মনে করো যে শুনবা না, তাহলে তুমি 12টার সময় অ্যাড করো। 12টার সময় কিন্তু আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের মাইক্রোবায়োলজি ক্লাস নেবো আমি, ঠিক আছে? প্যারাসাইকোলজি পড়াবো। তো তোমরা তাহলে একটা কাজ করো, যদি এসে থাকো নতুন কেউ বাইরের, শুনো, অসুবিধা নেই, আন্দালে চলে যেতে পারো, নো প্রবলেম। কি না আমরা যে আসছে, আচ্ছা ঠিক আছে। এই শোনো, আমি শুরু করলাম, এই কমে গেছে, চলে গেছে মনে হচ্ছে। ওকে ঠিক আছে। আচ্ছা হার্ড ইমিউনিটি কি? হার্ড মানে কি? HERD। হার্ড মানে কি বলতো, কে বলতে পারবে? আওয়াল? কঠিন হার্ড মানে কি? স্যার হার্ড কি? রোমানা বলো তো, হার্ড মানে কি? স্যার এইখানে তো মানে ওইটা বানান তো স্যার আলাদা স্পেলিং, এখানে স্যার এইটা মানে কঠোর হবে না স্যার? মানে আমরা তো HARD, হার্ড মানে সত্য, আর এখানে কিন্তু এ নাই, HERD। হার্ড মানে দল, গ্রুপ। এই হার্ড শব্দের অর্থ হলো গ্রুপ, গ্রুপ প্রোটেকশন। হার্ড ইমিউনিটি মানে গ্রুপ, দলীয় রক্ষা আর কি। এই HERD, হার্ড মানে দল, একটা গ্রুপ আর কি।
এই তাহলে এই হার্ড মানে দল, মানে দলীয় ইমিউনিটি। ইট ইজ দ্য লেভেল অফ রেজিস্ট্যান্স অফ এ কমিউনিটি অর এ গ্রুপ অফ পিপল টু এ পার্টিকুলার ডিজিজ। কোন একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে একদল লোক বা একটা কমিউনিটি বা জাতির যে রোগ প্রতিরক্ষা, দ্যাট ইজ কল্ড হার্ড ইমিউনিটি। লেভেল অফ রেজিস্ট্যান্স একটা লেভেল, যদিও লেভেলটা কোথাও উল্লেখ করা হয় নাই, এটা এখনো আরবিট্রারি, এখনো এটা কোনো নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে পারে না কোন লেভেলে গেলে একটা গ্রুপের মধ্যে, একটা দলের মধ্যে বা একটা জনগোষ্ঠীর মধ্যে কতজন ইমিউনাইজ হলে বাকিদের ইমিউনিটি লাগবে না, এটা কোনো সিদ্ধান্তে আসে নাই। তবে কনসেপ্ট, ধারণাটা হলো ইট ইজ দ্য লেভেল অফ রেজিস্ট্যান্স অফ এ কমিউনিটি অর গ্রুপ অফ পিপল টু এ পার্টিকুলার ডিজিজ। সংজ্ঞাটা কোন একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে একটা দল, একটা জনগোষ্ঠীর যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তাকে বলে হার্ড ইমিউনিটি। হার্ড মানে দল, গ্রুপ। অ্যাকর্ডিং টু অ্যানাদার সোর্স, অন্য একটা সংজ্ঞা, হার্ড ইমিউনিটি ইমপ্লাইজ টু গ্রুপ প্রোটেকশন, দলীয় রক্ষা, বিয়ন্ড দ্যাট অ্যাফোর্ডেড বাই দি প্রোটেকশন অফ ইমিউনাইজড ইন্ডিভিজুয়াল। এই যে ধরো যেটা আমরা বললাম, এমনি একটা উদাহরণ দিচ্ছি, এটা আমরা এখন এরকমই চিন্তা করি কিন্তু এটা এখনো গ্রহণযোগ্য হয় নাই। ধরো 100 জন লোক আছে, 100 জন মানুষ আছে, এখন তাদের মধ্যে করোনা ভাইরাসের মধ্যে তারা বসবাস করতেছে। 100 জনের মধ্যে 85 থেকে 90 জনের রোগ হয়ে গেছে, রোগ হওয়ার ফলে তারা মারা যায় নাই, কিন্তু তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে। বাকি 10 জন বা 15 জন যারা আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় নাই, লাগবে না, তারা যদি দলের ভিতরে ঢুকে থাকে তাহলে দেখা যাবে তাদের আর ওই রোগটা হবে না। আমি বুঝাতে পারছি? বুঝতে পারছো? জি স্যার। আরেকটা উদাহরণ দিব, অন্যরকম উদাহরণ। তোমরা ওই যে দলীয় সঙ্গীত শুনছো? দলীয় সঙ্গীত কি বলতো? স্যার একত্রে মিলে একটি গান প্রেজেন্ট করা। ইয়েস, কোরাস। ধরো 10 জন আমরা গান গাচ্ছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার মধ্যে আমরা তো অনেক সময় যখন টেলিভিশনে প্রোগ্রাম হয় আমরা স্বজনপ্রীতি করি না? টেলিভিশনে যিনি জিএম বা ডাইরেক্টর উনি বলে আমার 2টা ছেলে আছে, ছেলে মেয়ে নিয়ে নাও, ওরা গান পারুক আর না পারুক ওদেরকে নিতে হবে। তখন দেখা যায় ওই 10 জনের মধ্যে 7 জন গান গাইতেছে আর 3 জন খালি ঠোঁট মুখ নাড়তেছে, আসলে গাইতেছে না, তারা ওই ঠোঁট নাড়তেছে। যারা দেখতেছে তারা মনে করছে গাইতেছে, আসলে কিন্তু ওই দেখে 3 জন ওদের গান না জানলেও হবে, দলের 7 জন গাইলি বুঝে মনে করবো যে 10 জনে গাইতেছে। বুঝে গেছে জিনিসটা? তার মানে ওই 3 জনের গান জানার দরকার নেই, তারা খালি মানে গান জানে কিন্তু তাদের গলা নেই, গান গাওয়ার দরকার নেই, তারা খালি ওই 7 জন যখন গানটা গাবে জোরে জোরে ওরা খালি ঠোঁট মিলাবে। তাহলে 3 জনে গান না জানলেও আমরা ধরে নেব তারাও গাইছে। ঠিক সেরকম। এখন কোন ব্যাচের ক্লাস হচ্ছে স্যার? এখন হলো সিআরপির কমিউনিটি মেডিসিন। আর তুমি বোধহয় এএফএমআই আর্ম ফোর্সেস না? না স্যার, আমি তো সিআরপির 2 জন হচ্ছে 10th ব্যাচের আছে দেখতেছি, এখন তারা কোন ইয়ার সেটা তো বুঝলাম না। এটা বোধহয় সিআরপি 10th ব্যাচে ক্লাস নিচ্ছি না আমরা জান্নাত? না স্যার, এটা হচ্ছে 23 ব্যাচ ফিজিওথেরাপি। আচ্ছা 23 ব্যাচ। এখন যদি আমরা তো প্রথম থেকে 23 ব্যাচের যে শিডিউল ক্লাস আমাদের, আর বাইরে কেউ যদি এসে থাকো ভুল ক্রমে, যদি তোমরা শুনতে চাও শুনতে পারো, চলে গেলো, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের এই যে শিডিউল ব্যাচ যারা তারা কেউ যায় না। হ্যাঁ, অনেকে আজকে ভুল করে জুনায়েদ তো হলো 10 ব্যাচ আর্ম ফোর্সেস। এই আর্ম ফোর্সেস এখানে জুনায়েদ, নুসরাত, ওরা কিন্তু তোমরা কিন্তু আর্ম ফোর্সেস, আমি মেসেজ দেওয়া আছে, আর্ম ফোর্সেস এর রুটিন দেওয়া আছে, আজকে 12টার সময় ক্লাস, তোমরা এখানে ঢুকো না, আর ঢুকলে চুপচাপ বসে থাকো, সময় নষ্ট করো না। জুনায়েদ, নুসরাত, হ্যাঁ আচ্ছা তাহলে শুনো, হার্ড ইমিউনিটি অ্যাকর্ডিং টু অ্যানাদার, আমি হার্ড ইমিউনিটি বুঝাতে পারছি ওই দলীয় সঙ্গীতের মাধ্যমে কিভাবে হইতে পারে, বুঝতে পারছো? 100 জনের মধ্যে 85-90 জন, 100 জনের মধ্যে 85-90 জনের যদি ইমিউনিটি হয়ে যায় সেই নির্দিষ্ট রোগের বিরুদ্ধে, বাকি 10-15 জনের ইমিউনিটি না হলে মানে দলের ভিতরে ঢুকে গেছে, ওদের আর রোগটা হবে না। ঠিক সেরকম 10 জন যদি কোরাস গায়, তার মধ্যে 3 জন যদি ঠোঁট নাড়ে, গলায় শব্দ না করে, মনে করবে তারা গানই গাইতেছে, তারা দলের ভুক্ত হয়ে গেল। That is, it concerns the freedom from infection
অফ ইন্ডিভিজুয়াল উইদিন দ্য হার্ট। ফ্রিডম মানে কি? তাদের রোগ সংক্রমণ হবে না ওই যদি দলে থাকে উইদিন দ্য হার্ট বাই সোল ভার্চু অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হার্ট স্ট্রাকচার। দলের প্রভাবের জন্য, দলের প্রোটেকশনের জন্য তারা ওই রোগে আক্রান্ত। অন দি ট্রান্সমিশন অ্যামং ইন্ডিভিজুয়াল, এটা হলো দলের মধ্যে যদি ঢুকে পড়ে। এখন দলের মধ্যে যাদের রোগ হয়ে গেছে এবং যারা রোগের ইমিউনাইজ হয়ে গেছে, রোগের গতি ইমিউনিটি তৈরি হয়ে গেছে, বাকি যারা ঢুকছে তাদের রোগটা হবে না, কারণ তারা দলের ভিতরে এসে গেছে, তারা দলের মধ্যেই থেকে গেছে। তাহলে এখন হার্ড ইমিউনিটি এই যে এখানে কথাগুলি বলছে দেখো, স্টাডি হ্যাভ শোন দ্যাট ইট ইজ নাইদার পসিবল নট নেসেসারি টু অ্যাচিভ 100% হার্ড ইমিউনিটি ইন এ পপুলেশন টু হল্ট এন এপিডেমিক কন্ট্রোল ডিজিজ। সাইন্টিফিক্যালি দেখা গেছে একটা দেশ বা একটা মানে সবাই এইভাবে 100% ইমিউনিটি করা সম্ভব না। কোন একটা সংক্রামক রোগের এগেইনস্টে 100% ইমিউনিটি করা সম্ভব না। টু জাস্ট হাউ মাচ লেস দেন 100% ইজ রিকোয়ার্ড, মানে কত পার্সেন্ট হলে আমাদের হার্ড ইমিউনিটি হবে, ইট ইজ এ ক্রুশিয়াল কোশ্চেন। এটার এখন সমাধান হয় নাই, ফর হুইচ নো ডেফিনিট আনসার ক্যান বি গিভেন। ইট মে বি স্যার বাহিরের ওদেরকে বলেন হচ্ছে মাইকটা মিউট করতে, ওদের জন্য ডিস্টার্ব হচ্ছে আমাদের। কথা বলো না কিন্তু, বাইরে যারা আছো আমরা নাম দেখে ফেলতেছি, কথা বললে কিন্তু অ্যাকশন নিয়ে নিব। বাইরে যারা আছো তোমাদের এখন ঢুকার কথা না, তবুও ঢুকে পড়ছো। 11টায় না টাইম দিলেন স্যার, তাহলে কখন ঢুকবো? দিকে ঢুকবো তোমাদের কখন ঢুকবা? তোমাদের ক্লাস শিডিউল দেওয়া আছে, আবার জিজ্ঞেস করে কেন কখন ঢুকবো? এফআই ক্লাস 12টার সময়, কটা বাজে এখন? কখন ঢুকবো জিজ্ঞেস করো। দিস ইজ ভেরি ব্যাড। আমি তোমাদের মেসেজও দিয়েছি, তোমাদের রুটিন তোমাদের কাছে নাই তো তোমরা কি ছাত্র হইছো? 12টার সময় ক্লাস রুটিন দেওয়া আছে, তোমরা এখন ঢুকে কথাবার্তা বলতেছো বেয়াদব। এরকম করলে কিন্তু তোমাদের এগেইনস্টে আমি কমপ্লেইন দিয়ে দিব। কখন ক্লাস কখন হবে রুটিন দেওয়া আছে 12টার সময়, আমি মেসেজও লিখে দিয়েছি, আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। কি ছাত্র কয়টার সময় ক্লাস মনে রাখতে পারো না, মেসেজও দেখো না, আইসে ঢুকে বসে আসো এখন আমার কথা বলো। জুনায়েদ, নুসরাত, দুজনকে তো আমি আইডেন্টিফাই করে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের স্টাডিতে দেখা গেছে আসলে একটা দলের বা একটা দেশের বা একটা গোষ্ঠীর সবাইকে 100% ইমিউনাইজ করা সম্ভব না। তবে কত পার্সেন্ট ইমিউনাইজ করলে বাকিরা ইমিউনাইজ হবে এটাও বলা মুশকিল। মিঠুন দাঁড়াও, খুশরেদ সবাই এসে ঢুকে যাচ্ছে। খুশরেদ রব্বি আচ্ছা শোনো, তাহলে এতটুকু বুঝতে পারছো তো যে আমাদের একটা কমিউনিটিতে 100% ইমিউনাইজ করা সম্ভব না। 100% ইমিউনাইজ করা সম্ভব না। আচ্ছা এক মিনিট, একটু অপেক্ষা করো। সাকিব দেখি একটু রাখো তো, আমি দেখে নিই। ওকে, আসসালামু আলাইকুম স্যার। সাকিব আসছো? জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা সাকিব, এই যে তুমি কি এএফএমআই না? জি স্যার, আমি এফএমআই। না, এএফএমআই ক্লাস তো 12টার সময়, তোমরা এখন ঢুকতেছো কেন? আমি তো অন্য ক্লাস নিচ্ছি। স্যার আপনি তো নোটিশ দিয়েছেন স্যার 11টায় ফিজিওলজি ক্লাস নেওয়ার জন্য স্যার। আজকে কি বার? বৃহস্পতিবার 12টার সময় মাইক্রোবায়োলজি। ফিজিওলজি তো মঙ্গলবারে। জি স্যার, আপনি ওই যে এফএমআই অনলাইন গ্রুপে স্যার মেসেজ দিয়েছেন তো স্যার, এই জন্য সবাই ঢুকতেছে স্যার।
মেসেজ দিছি কয়টার সময় দেখো, চেক করো মেসেজ। জি স্যার, আমি সবাইকে বলে দিচ্ছি স্যার। ঠিক আছে স্যার, আমি সবাইকে বলে দিচ্ছি। ঠিক আছে স্যার। তোমাদের কিন্তু আমি ক্লাস বন্ধ করে দিবে এফএম এর, তোমরা যদি এরকম অনিয়ম করো। ওকে স্যার, বলে দিচ্ছি সবাইকে স্যার। তোমাদের 12টার সময় রুটিনে ক্লাস, আমি মেসেজও দিয়ে দিচ্ছি 12টায়, তোমরা কেন বারবার ঢুকেছো? রুটিন না দেখে ক্লাসে ঢুকে পড়ছে। না না, ওরা স্টুডেন্ট না তো, তারা ছাত্র না, ছাত্রদের কলঙ্ক, তারা ছাত্রদের কলঙ্ক। রুটিন না দেখে আইসা ঢুকে বসে আছে, হাইপার হয়ে গেছে আর কি। আমি তো আজকে সেলিম সাহেবকে বলবো, ওদের শিডিউল রুটিন ক্লাস 12টায় জানে, আমি তারপরও মেসেজ দিয়ে দিছি সকালে যে 12টায় তোমরা আসবা। আচ্ছা এখন আসো, হার্ড ইমিউনিটি হলো একটা জনগোষ্ঠীর মধ্যে অন্তত 80 থেকে 85 থেকে 90% যদি ইমিউনাইজ হয়, তাহলে একমাত্র তখনই বাকি যারা ইমিউনাইজ হয় নাই দলের মধ্যে থেকে তারা ইমিউনিটি বেনিফিটটা পাবে, সুবিধাটা পাবে। আচ্ছা এখন দেখো সুবিধা কি কি সুবিধা পাবে। হার্ড ইমিউনিটি প্রোভাইডস অ্যান ইমিউনোলজিক্যাল ব্যারিয়ার। ব্যারিয়ার মানে কি? বাধা, অর্থাৎ একটা বাধা টু দ্য স্প্রেড অফ ডিজিজ ইন দ্য হিউম্যান পপুলেশন। একটা জনগোষ্ঠীর মধ্যে রোগ সংক্রমণে বাধার সৃষ্টি করে হার্ড ইমিউনিটি। একটা জনগোষ্ঠীর মধ্যে রোগ সংক্রমণে বাধার সৃষ্টি করে এই হার্ড ইমিউনিটি। তার মানে 85-90 জন হয়ে গেলে বাকিরা ইমিউনিটি না পাইলেও ইমিউনিটি বেনিফিট পাবে। ইফ দ্য হার্ড ইমিউনিটি ইজ সাফিসিয়েন্টলি হাই, দ্য অকারেন্স অফ এপিডেমিক ইজ রিগার্ডেড হাইলি আনলাইকলি। যদি হার্ড ইমিউনিটি খুব ভালো হয়, 100 জনের মধ্যে যদি 90 জন হার্ড ইমিউনাইজ হয়ে যায়, ওইখানে আর এপিডেমিক বা মহামারী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? If high level of immunity can be maintained, it may lead to elimination of disease in due course. Diphtheria, poliomyelitis, very important. আমরা একটু আগে প্রশ্ন elimination, control, elimination, eradication. যদি হার্ড ইমিউনিটি খুব ভালো থাকে সব সময়, তাহলে কোনো একটা রোগ আমরা দূর করতে পারবো, যেমন ডিপথেরিয়া এবং পোলিওমাইলাইটিস। এখন আমরা পোলিওমাইলাইটিস এলিমিনেট করছি, আমরা পোলিওমাইলাইটিস দূর করে ফেলছি। স্যার বলো স্যার, ওই যে আমাদের 23 ব্যাচের একজন বের হয়ে গেছে তো স্যার, ও ঢুকতে পারতেছে না। এপিডেমিক কার্ভ মনে আছে? এপিডেমিক কার্ভটা মনে আছে? দেখাবো? জি স্যার। এই যে একটু দেখাই দিই। হার্ড ইমিউনিটি ঠিক থাকে তো এপিডেমিক কার্ভ নিচের দিকে চলে আসবে। যদি হার্ড ইমিউনিটি ঠিক মতো এই যে এরকম হয়ে যাবে, আস্তে আস্তে নিচে হয়ে যাবে। এই যদি হার্ড ইমিউনিটি ঠিক মতো তৈরি হয়, তাহলে এপিডেমিক কার্ভটা আস্তে আস্তে কোন দিকে চলে আসবে? নিচের দিকে। দেখি আমরা চলে যাবো হার্ড ইমিউনিটিতে। এই যে the epidemic curve tends to decline, মানে নিচের দিকে চলে আসে with a build up of hard immunity. তাহলে হার্ড ইমিউনিটি কাকে বলে? এটা তোমাদের যদি হার্ড ইমিউনিটি পরীক্ষা আসে, তোমরা কিন্তু এই স্লাইডটা, এই দ্বিতীয় স্লাইডটা দিও না, এটা দিও। আর এটা প্রথম স্লাইড যা যা আছে, দ্বিতীয়টা আমরা আলোচনা করছি আর কি। হার্ড ইমিউনিটি আমরা কিভাবে অর্জন করতে পারি এটা দিও। ইমিউনাইজেশন, টিকার মাধ্যমে, ক্লিনিক্যাল এন্ড সাবক্লিনিক্যাল ইনফেকশন, একবার রোগ হলে সংক্রামক রোগ আরেকবার হবে না, এইভাবে করতে পারি। এলিমিনেশন অফ ইনসেক্ট রিজার্ভার। ইনসেক্ট মানে কি? ইনসেক্ট মানে পতঙ্গ বোধহয় স্যার। পতঙ্গ, পোকামাকড়। হ্যাঁ, খুব শুদ্ধ ভাষা বলে পতঙ্গ, আমরা বলি পোকামাকড়। দুই একটা পোকামাকড়ের নাম বলো তো যেটা দিয়ে রোগ ছড়ায়। ইনসেক্ট ভেক্টর। হ্যাঁ বলো তো। মসকিটো স্যার, মসকিটো একেবারে কারেক্ট। মসকিটো ইনসেক্ট ভেক্টর ফর ম্যালেরিয়া। এলিমিনেশন অফ অ্যানিমাল রিজার্ভার, মানে জুনোটিক ডিজিজ। আমাদের একটা রোগের নাম বলো প্রাণী থেকে আমাদের শরীরে আসে, কি রোগ? প্লেগ, ইঁদুর থেকে আসে। ইয়েস, তাহলে ইঁদুর যদি আমরা যে ইঁদুরে প্লেগ আছে ওদেরকে মেরে ফেললে প্লেগ হবে না। আরেকটা বলো তো, এখন তো প্লেগ নাই, জলাতঙ্ক স্যার। জলাতঙ্ক কুকুরে। ভেরি গুড। র্যাবিস। প্রভিশন অফ সেফ ওয়াটার সাপ্লাই। আমরা যদি নিরাপদ পানির ব্যবস্থা করি, তাহলে পানির মাধ্যমে রোগ ছড়াবে না, সুতরাং আমাদের হার্ড ইমিউনিটি হয়ে যেতে পারে। প্রভিশন অফ স্যানিটারি ডিসপোজাল অফ ইফিউজন সোয়েল। মল মূত্র নিষ্কাশন যদি পরিষ্কার ভাবে করি, নির্দিষ্ট জায়গায় করি, তার মাধ্যমে রোগ ছড়াবে না। প্রভিশন অফ প্রপার নিউট্রিশন।
পুষ্টির মান যদি বাড়াই, ইমিউনিটি বাড়বে, বাড়াইলে পরে আর অনেক রোগ তাদের হবে না। আমরা হার্ড ইমিউনিটি কিভাবে নির্ণয় করব? আসলে হার্ড ইমিউনিটি, একটা গ্রুপে হার্ড ইমিউনিটি হয়েছে কিনা আমরা কিভাবে এটাকে নির্ণয় করবো বলতো? সেরিওলজিক্যাল সার্ভে। আমরা সেরামে জরিপ দেখবো, করে জরিপ করে, সেরাম জরিপ করে, রাইট, ভেরি গুড। এখন সেরামে দেখবো তার অ্যান্টিবডি আছে কিনা। এখন যদি কোভিডে আক্রান্ত হয়, কোভিডে আক্রান্ত হওয়ার পরে ভালো হয়ে গেছে, তার প্লাজমা সেরামে দেখবো তার এই কোভিড ভাইরাসে, করোনা ভাইরাসে অ্যান্টিবডি আছে কিনা। যদি থাকে তাহলে সে ইমিউনেট হয়ে গেছে, অ্যান্টিবডি যদি থাকে। এবং আমরা করি কি, এখন ওই অ্যান্টিবডিটা নিয়ে আরেকজন কোভিডে আক্রান্ত রোগী করিয়ে দিই, প্লাজমা ট্রান্সফিউশন যেটা করি আর কি। ঠিক আছে? তাহলে আমাদের দেখো হার্ড ইমিউনিটি বেশ অনেক কিছু আজকে জিনিস আমরা পড়লাম। দেখি এই যে হার্ড ইমিউনিটি কাকে বলে, হার্ড ইমিউনিটির সুবিধা কি, আর কিভাবে হার্ড ইমিউনিটি অর্জন করতে পারি। আচ্ছা, এখন এসে আমরা এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। এটা আমরা সোজা এপিডেমিওলজি তিনটা জিনিস নিয়ে আলাপ করে, এজেন্ট, হোস্ট, এন্ড এনভায়রনমেন্ট। এই তিনটা যখন একটার সাথে একটা সামঞ্জস্য থাকে, ব্যালেন্স থাকে, ইকুইলিব্রিয়াম থাকে, তখন রোগ হবে না। কিন্তু যখন ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন রোগ হবে। এই তিনটাকে একত্রে আমরা বলি এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। Epidemiology deals with the causation of disease in terms of agent, host, environment. Epidemiology বলা হয় রোগ হওয়ার জন্য তিনটা জিনিস থাকবে, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। Epidemiology, these three elements are needed for a disease to occur. রোগ হওয়ার জন্য এপিডেমিওলজিতে এই তিনটা জিনিস লাগবে। ঠিক আছে? এই তিনটাকে আমরা একটা ত্রিভুজ আকারে উপস্থাপন করি, এটাকে বলে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড কালেক্টিভলি। আচ্ছা, এখন আসো এই যে ছবি, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। যখন ব্যালেন্স থাকবে তখন রোগ হবে না, ব্যালেন্স নষ্ট হয়ে গেলেই রোগ হবে। রোগ হওয়ার জন্য কি লাগবে? স্টেট অফ ইকুইলিব্রিয়াম। যখন ভারসাম্য বজায় থাকবে তখন উই রেজাল্ট ইন হেলথ, সুস্থ থাকবে। ইফ ইকুইলিব্রিয়াম ইজ ডিস্টার্ব, ভারসাম্য নষ্ট হয়ে গেলে ডিজিজ উইল অকার। যখন এই তিনটার মধ্যে ভারসাম্য থাকবে আমরা সুস্থ আছি। যখন এই ভারসাম্য নষ্ট হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে, তখনই রোগ দেখা দিবে আর কি। এরপর আসো, এই তিনটা থাকলেই হবে না, এজেন্টটা হইতে হবে ভিরুলেন্ট, হার্মফুল। এজেন্ট শক্তিশালী হইতে হবে, রোগ উৎপাদনের ক্ষমতা থাকতে হবে। সাসসেপ্টেবল হোস্ট, হোস্টের হলে কি স্পর্শকাতর, রোগ হওয়ার প্রবণতা থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট, পরিবেশটা এজেন্টের জন্য সহায়ক, হোস্টের জন্য সহায়ক হইতে হবে। সো এই তিনটা হলে, তারপর এই তিনটা, হোস্ট যদি সাসসেপ্টেবল হয়, তারপরে এজেন্ট যদি ভিরুলেন্ট হয়, এনভায়রনমেন্ট যদি ফেভারেবল হয়, একমাত্র তখনই ডিজিজ হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে কিভাবে রোগ হয়, ডিজিজ, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এই তিনটা থাকতে হবে। কিন্তু যদি তিনটা ইকুইলিব্রিয়াম থাকে তাহলে কিন্তু হেলথ, এই যে তাহলে কিন্তু ডিজিজ হবে না। এই যে তিনটার ভারসাম্য থাকলে আমরা হেলথ, সুস্থ, ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে গেলে অসুস্থ হবে। আচ্ছা, এজেন্ট কাকে বলে? এজেন্ট, হোস্ট, এজেন্ট হলো রোগের কারণ, যেটা দিয়ে রোগ তৈরি হবে। এজেন্ট মে বি ডিফাইন্ড এজ আ সাবস্টেন্স, লিভিং অর নন লিভিং, জীবিত অথবা মৃত, এ ফোর্স অথবা একটা শক্তি, ট্যানজিবল অর ইনট্যানজিবল, দৃশ্যমান অথবা অদৃশ্যমান, the excessive presence or relative lack of which is the immediate cause of a particular disease. এজেন্ট এমন একটা বস্তু যেটা জীবন্ত অথবা মৃত, এমন একটা শক্তি যেটা দৃশ্যমান অথবা অদৃশ্যমান, যেটার অতিরিক্ত উপস্থিতি অথবা তুলনামূলক ঘাটতি একটা রোগের কারণ হিসেবে কাজ করে। ক্লাসিফিকেশন: বায়োলজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, নিউট্রিশনাল এজেন্ট, ফিজিক্যাল এজেন্ট এন্ড সোশ্যাল এজেন্ট। বায়োলজিক্যাল এজেন্ট যে রোগের কারণগুলি জীবিত, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস। কেমিক্যাল এজেন্ট যেগুলো রাসায়নিক, কেমিক্যাল দুই রকম হতে পারে, এন্ডোজেনাস, শরীরের ভিতরে তৈরি হতে পারে, এক্সোজেনাস, শরীরের বাইরেও তৈরি হতে পারে। শরীরের ভিতরে যেমন কি তৈরি হতে পারে, ইউরিয়া, বিলিরুবিন, আর বাইরে থেকে আসতে পারে ফিউম, ধোঁয়া, ইনসেক্টিসাইড, পোকামাকড় মারার ওষুধ, অ্যালার্জেন্স, মানে অ্যালার্জি যেগুলি তৈরি করে। পুষ্টিকর, নিউট্রিশনাল এজেন্ট, ল্যাক অফ ফুড, যে কোনো খাদ্যের ঘাটতিতে রোগ হবে, যেমন ভিটামিন এ ডিফিসিয়েন্সি হবে, রাতকানা, ডি ডিফিসিয়েন্সি হবে, রিকেটস। এক্সেসিভ ফুড, অতিরিক্ত খাবার খেলে হবে ওবেসিটি, ওভারওয়েট। ল্যাক অফ ভিটামিন, ল্যাক অফ ফুড, যেমন ল্যাক অফ ফুড, প্রোটিন এবং প্রোটিনের ঘাটতি হবে কোয়াশিয়ারকার, প্রোটিন এবং ক্যালোরি ঘাটতি হবে ম্যারাসমাস। এক্সেসিভ ফুড, ওবেসিটি। ল্যাক অফ ভিটামিন, ভিটামিনের অভাবে হলো নাইট ব্লাইন্ডনেস, ভিটামিন ডি অভাবে রিকেটস। এক্সেসিভ ভিটামিন, অতিরিক্ত ভিটামিনের অভাবে হাইপার ভিটামিনোসিস। ফিজিক্যাল এজেন্ট, তাপ, অতিরিক্ত তাপেও রোগ হতে পারে, অতিরিক্ত ঠান্ডায় হতে পারে, অতিরিক্ত আর্দ্রতাতে, হিউমিডিটিতে হতে পারে, অতিরিক্ত রেডিয়েশনে হতে পারে, অতিরিক্ত সাউন্ডে, ডেফনেস, কানে শোনাও বন্ধ হয়ে যেতে পারে। সোশ্যাল এজেন্ট, প্রভার্টি, দারিদ্র কারণে পয়সা করি থাকবে না, খাইতে পারবে না, চিকিৎসা করতে পারবে না, রোগ হবে। আনহেলদি লাইফস্টাইল, পয়সা করি অনেক আছে, প্রচুর আছে, কিন্তু
অস্বাস্থ্যকর জীবনযাপন করে তার জন্য রোগ হতে পারে। স্মোকিং, ধূমপান করলে হতে পারে, ড্রাগ ইউজ, নেশা করলে হতে পারে, অ্যালকোহল মদ খেলে হতে পারে, ম্যাটারনাল ডিপ্রিভেশন, বাবা মার যদি আদর যত স্নেহ যত না পায়, যদি বাবা মার সেবা না পায়, বাবা মা যদি ছেলে মেয়েদেরকে ঠিক মতন দেখাশোনা না করে, আজকাল করে না, ফার্স্ট মানে হাই সোসাইটি বাবা মারা যায় একদিকে, ছেলে মেয়েরা যায় একদিকে, এই জন্য তাদের ওইসব ছেলে মেয়েরা বিপদগামী হয়, ড্রাগ ইউজ হয়, রোগ হতে পারে। হোস্ট, যার রোগ হবে তাকে বলি আমরা হোস্ট। A man or animal, including birds and arthropods, that afford subsistence or lodgement of an infectious agent under natural control. প্রাকৃতিক নিয়মে মানুষ, প্রাণী অথবা সন্দিগ্ধ প্রাণী যারা রোগ জীবাণুটাকে ধারণ করে, কোন সংক্রামক জীবাণু, তাদেরকে বলা হয় হোস্ট। অব্লিগেট হোস্ট, একমাত্র হোস্ট, ইট ইজ দ্য অনলি হোস্ট। এই মানে এই রোগগুলি একমাত্র এই প্রাণীর উপরই হবে, যেমন মিজলস এন্ড টাইফয়েড ইন ম্যান। হাম এবং টাইফয়েড রোগের একমাত্র হোস্ট হলো মানুষ, এই দুইটা রোগ অন্য কোনো প্রাণীতে হয় না। ডেফিনেটিভ হোস্ট, প্রাইমারি হোস্ট, যে হোস্টের মধ্যে সেই রোগের সেক্সুয়াল লাইফটা পরিচালনা করে এবং যার মধ্যে তারা পরিপক্কতা অর্জন করে। যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে মস্কুইটো, ম্যালেরিয়া হতে মশার মধ্যে ম্যালেরিয়া প্যারাসাইটের সেক্সুয়াল লাইফটা, অর্থাৎ এখানে তারা পরিপক্কতা অর্জন করে। আবার ম্যালেরিয়াতে মানুষের মধ্যে লার্ভাল স্টেজ, অপরিপক্ক অবস্থায় থাকে, ইন্টারমিডিয়েট অর সেকেন্ডারি হোস্ট, ম্যান ইন ম্যালেরিয়া। ট্রান্সপোর্ট হোস্ট, যে হোস্টটা একটা জীবাণু বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কিন্তু তার মধ্যে তার শরীরে কোনো রকম পরিবর্তন হয় না, হাউস ফ্লাই, এটা হাউস ফ্লাই। উদাহরণ দেনি আমরা, উদাহরণ লেখো, হাউস ফ্লাই, মাছি। যেমন মাছি মলের মধ্যে বসলো, মল থেকে জীবাণুটা বহন করে নিয়ে গেল, আবার আর ভাতের মধ্যে বসলো, আমরা খেয়ে ফেললাম, কিন্তু মাছির মধ্যে এর কোনো পরিবর্তন হয় না। সো হাউস ফ্লাই, host which acts as a carrier, খালি বহনই করে, in which organism remains alive but does not undergo death, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, কোনো বৃদ্ধি হয় না, that is called transport host. আচ্ছা, হোস্টের ক্যারেক্টার এটা আলাদা। ডেমোগ্রাফিক ক্যারেক্টার, এজ, সেক্স, রেস, এক এক বয়সে এক এক রোগ হয়, এক এক লিঙ্গে এক এক রোগ হয়, এক এক জাতিতে এক এক রোগ হয়। বায়োলজিক্যাল, জেনেটিক ও হেরিটেরি, আমরা জন্মগতভাবে কিছু রোগ অর্জন করি। ইমিউনোলজিক্যাল, ইমিউনিটি বেশি থাকলে রোগ কম হবে, ইমিউনিটি রোগ থাকলে কম থাকলে রোগ বেশি হবে। ব্লাড গ্রুপ, এক এক ব্লাড গ্রুপে এক এক রকম রোগ হয়। সোশিয়াল এন্ড ইকোনমিক, আর্থসামাজিক, সোশিওইকোনমিক স্ট্যাটাস, যাদের অনেক টাকা পয়সা আছে তাদের এক ধরনের রোগ হয়, আবার রোগ কম হয় কারণ টাকা পয়সা দিয়ে তারা চিকিৎসা করে। শিক্ষিত যারা সচেতন, রোগ কম হবে। অকুপেশন, পেশাতেও রোগের কারণ, যেমন যারা রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করে, ল্যাবে কাজ করে, যারা সুইপার। ম্যারিটাল স্ট্যাটাস, যারা আনম্যারিড তাদের একরকম রোগ হয়, যারা ম্যারিড তাদের আরেক রকম রোগ হতে পারে। পার্সোনাল হ্যাবিট, লাইফস্টাইল। নিউট্রাল স্ট্যাটাস, যারা খাবার খায় কিন্তু পুষ্টিকর খাবার না, ফাস্ট ফুড খায়, তাদের একরকম রোগ হবে। আবার যারা খাবার খেতে পারে না, দরিদ্র, তাদের একরকম রোগ। ফিজিক্যাল এক্সারসাইজ, যারা কাজ করে না, নড়াচড়া করে না, বসে থাকে, তাদের একরকম রোগ। যারা বেশি কাজ করে তাদের আরেক রকম রোগ। অ্যালকোহল, ড্রাগ, স্মোকিং হ্যাবিট, এগুলি একটা রোগের কারণ। এনভায়রনমেন্ট বা পরিবেশ, environment may be defined as the aggregate of all external conditions influencing and affecting life and development of an organism. আমাদের চারিপাশে যা যা জিনিস আছে, মাটি, পানি, বাতাস, আলো, গাছপালা, পশু পাখি, সবগুলিকে বলি এনভায়রনমেন্ট। এগ্রিগেট মানে সবকিছু একত্রে, বাইরের সবকিছুকে একত্রে এনভায়রনমেন্ট বলি। ফিজিক্যাল এনভায়রনমেন্ট, আমাদের চারিপাশে বাতাস, খাবার, পানি, মাটি, শব্দ, আলো, বাড়িঘর, বিকিরণ, ক্লাইমেট ইত্যাদি সব ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যেগুলি আমাদের রোগ হওয়ার কারণ। যদি বাতাস নিরাপদ হয় রোগ হবে না, বাতাস কলুষিত হলে রোগ হবে, তার পানি দূষিত হলে রোগ হবে, খাবার দূষিত হলে রোগ হবে, দূষিত না হলে রোগ হবে না, এগুলি আমাদের রোগের কারণ। বায়োলজিক্যাল, প্ল্যান্ট, অ্যানিম্যাল, ইনসেক্ট, রোডেন্ট। রোডেন্ট মানে কি? হোয়াট ইজ রোডেন্ট? রোডেন্ট কি আমি বলছিলাম? ইঁদুর, চিকা, এগুলিকে বলে রোডেন্ট। ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলিও রোগের কারণ হইতে পারে। সয়েল, সোশিয়াল, সামাজিক কতগুলি বিধিনিষেধ, যেমন আমরা বলছিলাম আগে, অনেক আগে প্রেগনেন্ট হলে অন্ধকার ঘরে রাখতো, কালো ঘরে রাখতো, তাহলে অক্সিজেন কম পাইতো, মার কষ্ট হইতো। আবার আগে, অনেক আগে ডায়রিয়া হলে খাওয়া বন্ধ করে দিত, ডায়রিয়া বাড়তো। কালচার, বিলিফ, অ্যাটিটিউড, এগুলিও রোগের কারণ। ইকোনমিক, আর্থিক অবস্থা, যারা বড় চাকরি করে তাদের টাকা পয়সা আছে, তাদের একরকম রোগ হবে। যারা গরিব তাদের একরকম রোগ হবে। স্ট্যান্ডার্ড অফ লিভিং, টাকা পয়সা আছে কিন্তু যেমন যতটা মান খারাপ, পার্টি যায়, ক্লাবে যায়, এদিক সেদিক ঘোরাঘুরি করে, তাদের একরকম রোগ হবে। আমাদের তো আজকে শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু এই দেখো তো অ্যাসাইনমেন্ট গুলি মিলে কিনা, দেখো তো লাস্ট পয়েন্টটা ঠিক আছে কিনা অ্যাসাইনমেন্টের। পাইছো না অ্যাসাইনমেন্ট গুলা তোমরা?
হ্যাঁ স্যার পেয়েছি, কিন্তু আমাদের ওই ফোল্ডারে যেতে হবে, একটু টাইম লাগে। কোথায় যেতে হবে? তার ফোল্ডারের কথা বলছি, মানে দেখতে হবে তা বললাম। আচ্ছা, না দেখতে হবে, ঠিক আছে, বুঝছি। তোমরা কিন্তু যদি না পেয়ে থাকো তোমরা আমাকে ইনফর্ম করো। আমরা তো আজকে রিভিশন করলাম লেসন 5 রিভিশন, সে আজকে খালি নতুন কয়েকটা জিনিস আমরা অ্যাড করছি, এগুলি এই জন্য আমরা এটা রিভিশন করলাম। এই জিনিসগুলি এগুলি আমরা আগে পড়ি নাই, এই দুটা জিনিস আমাদের আগে ছিল না, এই জন্য আমরা আজকে রিভিশনের জন্য দিছি। আর এগুলি তো আমরা আগে পড়ছি, একবার রিভিশনে পড়ছি। আমাদের লেসন 5 শুনো, এই তোমরা সবাই আসো? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটা কথা বলি, আমাদের বৃহস্পতিবারে তোমাদের সকালে কি ক্লাস থাকে? স্যার আমাদের সকালে তেমন কোনো ক্লাস থাকে না, তাহলে আমরা বৃহস্পতিবার ক্লাসটা 9টায় নিয়ে আসি, 10টার আগে। 9টায় নিয়ে আসি, ঠিক আছে? এই চুপচাপ কেন, রাজি না? অসুবিধা আছে? 9টায় শুরু করবো, 10টা না, 1 ঘন্টা আগে। তাহলে ওদের সাথেও বললে হবে না, ওরা যখন ডিস্টার্ব করে আমাদের ক্লাসে। স্যার এখন তো হচ্ছে মোটররা নেই, ওর কারেন্ট চলে গেছে, তাই আমরা নিজের থেকে হ্যাঁ বলবো, তাই বলছিলাম না। আচ্ছা ঠিক আছে, ইয়া আছে না, হাসান আছে না, হাসান মাহমুদ? আচ্ছা, তোমরা দোষ দায়িত্ব নিও না, তোমরা দোষ নিও না, আমি মেসেজে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হাসান, মাইনকে জিজ্ঞাসা করে, বা আমি মাইনের সাথে আলাপ করবো, তোমরা জিজ্ঞাসা করতে যাও না। হ্যাঁ, তাহলে আবার যদি আমি মাইনকে ফোনে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তোমাদের অসুবিধা নাই তো? 9টা যদি ক্লাস নিয়ে তোমাদের আমার সাথে না, তোমাদের স্যার। মতামত, আচ্ছা, মানে তোমাদের ঘুমের থেকে একটু আগে উঠতে হবে আর কি, জি, স্যার। একটু কষ্ট হবে একটু। তাহলে আমি মাহিনকে জিজ্ঞাসা করে আমার তোমাদের গ্রুপ মেসেজটা দিয়ে দিব না, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের ধরো সোমবারে 10টার সময় অসুবিধা নেই, বৃহস্পতিবার যেহেতু ওরা ডিস্টার্ব করে আসে, এই জন্য আমার বৃহস্পতিবার ক্লাসটা 9টায় নিয়ে আসবো, 9কে জানিয়ে দিব, আবার মেসেজও দিয়ে দিব তোমাদের গ্রুপে। হ্যাঁ জি স্যার। তাহলে তোমরা লেসন 5টা শেষ করে ফেলো, আমি লেসন 6 রেডি করতেছি। আমি লেসন 6 যতটুকু রেডি করবো অতটুকু পাঠিয়ে দিব। লেসন 6টা বড় হবে, আমরা প্রায় অনেক কিছু কভার করে ফেলতেছি। আমাদের লেসন 6 হয়ে গেলে পরে আমরা কিছু ফার্স্ট এড জিনিসপত্র আছে, ওগুলি আমরা আলাপ করবো। আমি লেসন 6 পাঠিয়ে দিব। তো আমাদের ইনশাল্লাহ সোমবারে আবার 10টার সময় দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।